সালটা 1983, যখন ইন্ডিয়া ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে প্রথমবারের জন্য ক্রিকেট ওয়ার্ল্ড কাপ জেতে। Lost his nerve in the end, did Michael Holding, tried to swing that straight ball to leg. It's another wicket for Amarnath, now delighted he looks. 140 all out West Indies. And immense ovation. কিন্তু বিসিসিআই এর কাছে এত টাকা ছিল না যে সে তার সেলিব্রেশন করবে। কিন্তু আজকের দিনে প্রায় বেশিরভাগ ভোট ইন্ডিয়ান টিমের সঙ্গে ক্রিকেট খেলতে চায়। বর্তমানে ক্রিকেটের দুনিয়ায় বিসিসিআই এতটা পাওয়ারফুল যে আইসিসি এর সামনে কিচ্ছু বলে না, এবং বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ড হলো বিসিসিআই। এই গ্রাফ থেকে দেখুন, টাকা পয়সার বিচারে বিসিসিআই আশেপাশে কোনো বোর্ড নেই। কিন্তু যেখানে একটা ওয়ার্ল্ড কাপ সেলিব্রেশনের মতো টাকা বিসিসিআই ছিল না, সেখানে 30 বছরের মধ্যে কি এমন হলো যে বিসিসিআই সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ড হয়ে গেল? এর পেছনে সব থেকে বড় কারণ হলো দুটো টিকিট। কিভাবে? চলুন জানা যাক। সাল পর্যন্ত ইংল্যান্ড একমাত্র দেশ ছিল যে ক্রিকেট ওয়ার্ল্ড কাপ হোস্ট করত। এই কারণ ছিল দুটো। প্রথমত, ইংরেজরা অন্য কোনো টিমকে পারমিশন দিত না ক্রিকেট ওয়ার্ল্ড কাপ হোস্ট করার। দ্বিতীয়ত, অন্য কোনো বোর্ডের কাছে এতটা রিসোর্স ছিল না যে একটা ক্রিকেট ওয়ার্ল্ড কাপ হোস্ট করবে। 1983-তে ইংল্যান্ড আবার ক্রিকেট ওয়ার্ল্ড কাপ হোস্ট করে, কিন্তু এবছর ইংল্যান্ড টিমে ভাগ্য বদলাতে চলেছিল। 22 জুন 1983 ইন্ডিয়া ইংল্যান্ডকে নিজের বাড়িতে হারিয়ে ফাইনালে পৌঁছায়, এবং এই ঘটনা ইংল্যান্ডের মনে বড় আঘাত আনে। 25 জুন ফাইনাল ম্যাচ হতো, কিন্তু তার আগে 23 জুন এনপিকে স্লিপ অর্থাৎ তৎকালীন বিসিসিআই প্রেসিডেন্টের কাছে একটা কল আসে। কলটা ছিল সিদ্ধার্থ শঙ্কর রায়ের, যে ছিল তৎকালীন সময়ে একজন বড় পলিটিশিয়ান। আসলে উনি নিজের চোখে ইন্ডিয়াকে ওয়ার্ল্ড কাপ জিততে দেখতে চেয়েছিলেন, কিন্তু তিনি বহু চেষ্টা করেও টিকিট পান না, এবং এনপিকে স্লেবকে আর্জি জানান যে টিকিট দেওয়ার জন্য। এই সময় স্লেবজি ইংল্যান্ড বোর্ডকে ফোন করে এবং দুটো টিকিট চেয়ে পাঠায়, কিন্তু ইংল্যান্ড বোর্ড সেই টিকিটটা দিতে রাজি হয় না, বরঞ্চ তাকে অপমান করে, কেননা তারা ইন্ডিয়ার কাছে সেই ফাইনালে হেরে গেছিল। কিন্তু এই অপমান স্লেবজির মনে বড় আঘাত আনে। এদিকে 1983-তে ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ জিতে যায়। Immense ovation here for a couple there to receive. কিন্তু ওয়ার্ল্ড কাপ জিতলেও তার সেলিব্রেশন করার মতো টাকা বিসিসিআই ছিল না। এই সময় লতা মঙ্গেশকর একটা কনসার্ট অর্গানাইজ করে এবং ওখান থেকে পাওয়া প্রায় 20 লাখ টাকা বিসিসিআইকে সেলিব্রেশনের জন্য দিয়ে দেয়। এরপর স্লেবজি পাকিস্তান এবং শ্রীলঙ্কার সঙ্গে কথা বলে ক্রিকেটকে ইংল্যান্ডের বাইরে নিয়ে আসতে চান। এরপরে নেক্সট আইসিসি মিটিংয়ে তিনি একটা পলিসি ইন্ট্রোডিউস করে, যেটা ছিল রোটেশনের পলিসি, যার ফলে প্রত্যেক 4 বছর অন্তর একটা অন্য টিম ক্রিকেট ওয়ার্ল্ড কাপ হোস্ট করবে। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড এটা স্বীকার করে নিল। ইংল্যান্ড প্রথমে স্বীকার করতে চায়নি, কিন্তু পরবর্তীকালে প্রেসারের কারণে ইংল্যান্ডকে সেটা স্বীকার করতে হয়। এর ফলে 1987 ওয়ার্ল্ড কাপ ইন্ডিয়া হোস্ট করার পারমিশন পেয়ে যায়। কিন্তু ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ হোস্ট করার পারমিশন পেয়ে গেলেও ইন্ডিয়ার কাছে এতটা টাকা পয়সা ছিল না যে সে ওয়ার্ল্ড কাপটা হোস্ট করতে পারবে। দেখুন, একটা ওয়ার্ল্ড কাপ হোস্ট করতে গেলে অনেক জিনিসকে ম্যানেজ করতে হয়, যেমন প্লেয়ারদের ট্রাভেল, তাদের খাওয়া দাওয়া, কমিউনিটি ইত্যাদি ইত্যাদি। এই সময় স্লেবজি চাঁদা তুলতে শুরু করে। তাছাড়া তখনকার দিনে প্রাইম মিনিস্টার রাজীব গান্ধী কিন্তু কিছু টাকা দেয়, এবং আম্বানি পরিবারে ধীরুভাই আম্বানি 6 কোটি টাকা দেয় এবং প্রস্তাব দেয় যে এই ওয়ার্ল্ড কাপকে রিলায়েন্স কাপ 1987 করে দেওয়া হোক, এবং এই প্রস্তাবে বিসিসিআই রাজি হয়ে যায়। তাই আজকের দিনেও আপনি গুগল করলে দেখতে পাবেন যে রিলায়েন্স কাপ 1987 লেখা আছে, কিন্তু সে বছর ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপে হয়ে যায়। কিন্তু বিসিসিআই দৌড় এখানেই শেষ হয়ে যায়নি। এরপর মনমোহন সিং যখন গ্লোবালাইজেশন পলিসি নিয়ে আসে, তখন অনেক ফরেন কোম্পানি ইন্ডিয়াতে ইনভেস্ট করতে শুরু করে, এবং তাদের প্রোডাক্ট অ্যাডভার্টাইজের জন্য লোকেদের অ্যাটেনশন প্রয়োজন ছিল। আর যেহেতু ইন্ডিয়াতে স্যাটেলাইট টেলিভিশনের থ্রু ক্রিকেটের হাইপ তৈরি হয়ে গেছিলো, সেই জন্য তারা ক্রিকেটে ইনভেস্ট করতে শুরু করে। তাছাড়া এবার বিসিসিআই ব্রডকাস্টিং রাইটের ব্যাপারটা বুঝতে পারে, যার ফলে যেই দূরদর্শন 5 লাখ টাকা প্রতি ম্যাচ নিচ্ছিল, সেই দূরদর্শন 1994 থেকে 2004-এর ব্রডকাস্টিংয়ের জন্য 240 কোটি টাকা বিসিসিআইকে দেয়। এরপর থেকে বিসিসিআই প্রফিট নিতে শুরু করে। 2007-এ বিসিসিআই ভ্যালুয়েশন ছিল প্রায় 6.5 কোটি টাকা। কিন্তু 2008-এ বিসিসিআই এমন একটা ব্রহ্মাস্ত্র লঞ্চ করে, যার ফলে আজ বিসিসিআই আশেপাশে কোনো ক্রিকেট নেই, আর সেটা ছিল আইপিএল। ক্রিকেটের জগতে টোটাল ভিউয়ারশিপে প্রায় 80% ইন্ডিয়া থেকে আসে, এবং যখন আইপিএল চলে তখন ইন্ডিয়ার ফ্যান্স অন্য কোনো ম্যাচ দেখতে চান না। এই কারণে আইপিএলের আগের মাস কোনো বড় ইন্টারন্যাশনাল ম্যাচ খেলা হয় না। এর ফলে প্রচুর পরিমাণে স্পন্সরশিপ এবং ব্রডকাস্টিংয়ের থ্রু বিসিসিআই প্রচুর টাকা রেভিনিউ করতে পারে। এবছর আপনি গুগল করলে দেখবেন যে শুধুমাত্র 2025-এর আইপিএলের জন্য বিসিসিআই প্রায় $105.31 মিলিয়ন রেভিনিউ জেনারেট করেছে।
আরেকটা জিনিস আপনি লক্ষ্য করে দেখবেন যে বাইরের প্লেয়ার আইপিএল খেললেও ইন্ডিয়ার কোনো প্লেয়ার অন্য ক্রিকেট খেলতে যায় না। আসলে ইন্ডিয়ার কোনো প্লেয়ার যদি বাইরের কোনো টিমে ক্রিকেট খেলতে যায় তাহলে সেখানে তাদের ভিউয়ার বাড়বে এবং তারাও প্রচুর টাকা গেইন করবে, সুতরাং তারা বিসিসিআই কমপ্লিট করতে পারে। এর জন্য বিসিসিআই প্লেয়ারের সাইন করার সময় একটা এগ্রিমেন্ট সাইন করে নেয় যে তারা রিটায়ারমেন্টের আগে অন্য কোনো লিগে খেলবে না। আর বিসিসিআই কাছে কতটা রেভিনিউ তার আন্দাজে আপনি এটা থেকে লাগাতে পারেন যে 2023-24 বিসিসিআই বাজেট ছিল প্রায় 18,700 কোটি টাকা, শুধুমাত্র দুটো টিকিট না দেওয়ার জন্য এনপিকে স্লেব পুরো ক্রিকেটের ইতিহাসটাই বদলে দিল। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এ বিষয়ে আপনার কি মত অবশ্যই কমেন্টে জানান।